দর্শক আরআরএম স্টিল ইনসাইড পলিটিক্সে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আজিজুর রহমান কিরণ। এই অনুষ্ঠানে মূলত সমসাময়িক রাজনৈতিক বিষয়গুলো নিয়ে কথা বলে থাকি। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে কথা বলতে চাই রাজনৈতিক ঐক্যমত্য ও সংস্কার প্রতিবেদন নিয়ে। এই বিষয়ে কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন দুজন। তাদের সঙ্গে প্রথমে পরিচয় করে দিচ্ছি। আছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, সহ আন্তর্জাতিক বিষয় সম্পাদক, বিএনপি। আপনাকে স্বাগত জানাচ্ছি। পাশাপাশি আছেন মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার, প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব। আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। শুরুতে যেহেতু আমরা বিষয়টি বলেছি রাজনৈতিক ঐক্যমত্য ও সংস্কার প্রতিবেদন নিয়ে আজকের আলোচনা, সংস্কার প্রতিবেদন নিয়ে জানতে চাই যে এই যে সংস্কার, 4টি সংস্কার প্রতিবেদন দেওয়া হয়েছে, বিশেষ করে সংবিধান সংস্কার যে প্রতিবেদন দেওয়া হয়েছে সেই প্রতিবেদন নিয়ে আসলে বেশ আলোচনা এবং সমালোচনা হচ্ছে। অনেকেই প্রশ্ন তুলছেন, সংস্কারকে জরুরি মনে করলেও রাষ্ট্র পরিচালনার মূলনীতি যে পরিবর্তন করার সুপারিশ এখানে এসেছে সেটি আসলে নিয়ে অনেকে আপত্তি জানাচ্ছেন। আপনার আপত্তি আছে কিনা? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি সংস্কার প্রস্তাবগুলো দেখছিলাম এবং আমার কাছে স্ট্রাইকিং সিমিলারিটি মনে হয়েছে। বিএনপি তার ভিশন 2030 2016 সালে, আজ থেকে নিয়ে 9 বছর আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে ভিশন 2030 দিয়েছিল তার সঙ্গে বেশ কিছু জায়গায় খুব চমৎকার মিল আছে এবং পরবর্তীতে আমাদের 27 দফা বিএনপির এবং 31 দফা সেটার সঙ্গেও চমৎকার মিল আমি দেখতে পাচ্ছি। কিছু জায়গায় ডেফিনেটলি কিছু বৈপরীত্য তো থাকবেই। যেমন আমরা দেখলাম সংবিধানের মূল নীতি আগে যে 4টা ছিল সেই জায়গায় এখন 5টা করা হয়েছে। আগের জাতীয়তাবাদ, সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতাকে বাদ দিয়ে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ এবং গণতন্ত্র, এই 5টিকে আনা হয়েছে। বহুত্ববাদ নিয়ে অনেকেরই প্রশ্ন থাকতে পারে, তবে এখন পর্যন্ত সাদা চোখে যেটা মনে হচ্ছে, নানান মত, পথ, ধর্ম, বর্ণ, জাতিগোষ্ঠীর মানুষকে একত্রিত করা এবং সকলকে একটা আমব্রেলার নিচে নিয়ে আসবার জন্য বহুত্ববাদ শব্দটি এসছে। এবং ধর্মনিরপেক্ষতার ব্যাপারে আমি জানি একটা বড় অংশেরই আপত্তি থাকবে এবং আমিও মনে করি ধর্মনিরপেক্ষতা আসলে সংবিধানে থাকা উচিত, কারণ একটা রাষ্ট্রের তো কোনো ধর্ম থাকতে পারে না। একটা রাষ্ট্রের কোনো বিশেষ ধর্মের প্রতি কোনো রকম আকর্ষণ কিংবা কোনো বিশেষ ধর্মের প্রতি কোনো রকম বিকর্ষণ কোনোটাই আসলে থাকবার কথা নয়। সেই জায়গা থেকে ধর্মনিরপেক্ষতাটা বাদ দেয়া আসলে কেন আমি জানি না, বাট ধর্মনিরপেক্ষতার জায়গায় বহুত্ববাদকে ইনক্লুড করে নট অনলি ধর্ম বাট অলসো জাতি, বিভিন্ন নৃগোষ্ঠীর মানুষকেও একত্রিত করবার চিন্তা থেকে এই বহুত্ববাদ এসেছে কিনা, যদি সেটা হয়ে থাকে তাহলে দ্যাট ইজ পজিটিভ। আর দীর্ঘদিন ধরে একটা ডিবেট আমি করেছি যে সংবিধানে একই সঙ্গে রাষ্ট্রধর্ম এবং একই সঙ্গে ধর্মনিরপেক্ষতা, এই দুটো সাংঘর্ষিক, এই দুটো আসলে একসঙ্গে চলতে পারে না। এবং আমরা এটা আসলে বলতে দ্বিধা নাই যে রাষ্ট্রের সঙ্গে আপনি যখন ধর্মকে গুলিয়ে ফেলবেন, রাজনীতির মধ্যে যখন আপনি ধর্মের বয়ান টেনে আনবেন, সেটা আসলে দেশের জন্য, জাতির জন্য আদতে খুব ভালো কোনো ফল বয়ে নিয়ে আসে না। ধর্মের জায়গায় রাষ্ট্রকে আসলে রাষ্ট্রের জায়গায় থেকেই কাজ করতে হয়। আমরা ফিরতে চাই আবুল কালাম আজাদ, আপনার কাছে জানতে চাই, আমরা সাধারণত সরকারের খুব ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলার সুযোগ হয় না, আপনাকে পেয়ে আমাদের ভালো লাগছে। আপনার কাছে যে জানতে চাই যে রাষ্ট্র পরিচালনার যে মূলনীতি পরিবর্তনের সুপারিশ নিয়ে বেশ কিছু মহলে আপত্তি আছে, আবার আলোচনাও আছে, আপনি আসলে কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। আপনি যেহেতু সরকারের প্রসঙ্গটা বলেছেন, আসলে এক্ষেত্রে সরকারের যারা আছে, সরকার তাদের কোনো মতামত নেই। তারা সিদ্ধান্তই নিয়েছে, যদি মতামত থাকেও তারা তাদের মতামতটা দেবে না, কারণ আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার চায় যে এই বিষয়ে রাজনৈতিক দলগুলোই বা আরও যারা স্টেক হোল্ডার আছে, ইভেন জনগণেরও যদি কোনো প্রতিনিধি বা সুশীল সমাজের প্রতিনিধি তারা যদি তাদের মতামত দেয়, তাহলে সবার মতামত নিয়েই আসলে একটা সিদ্ধান্তে আসার চেষ্টা করা হবে সরকারের পক্ষ থেকে। সরকার এখানে ফ্যাসিলিটেটরের রোল প্লে করছে, সরকার নিজস্ব কোনো মতামত দিচ্ছে না। আর যদি মতামত থেকেও থাকে, সেটা যদি এখন আমরা প্রকাশ করি, তাহলে তো এক ধরনের বায়াসনেসটা চলে আসে, যে মনে হতে পারে যে আমরা হয়তো এটাই এস্টাবলিশ করার চেষ্টা করছি, কিন্তু আদতে বাস্তবতা হচ্ছে যে সরকার নিজে থেকে কোনো কিছু স্টাবলিশ করার চেষ্টা করছে না, নিজে থেকে তার সরকারের নিজস্ব কোনো রাজনৈতিক এজেন্ডাও নেই। পুরোটাই সংস্কার কমিশনের যে প্রস্তাব সেটার উপর নির্ভর করবে, আর সেটাকে রাজনৈতিক দলগুলো কিভাবে গ্রহণ করে তার উপর আসলে নির্ভর করবে শেষ পর্যন্ত সিদ্ধান্তটা কোন দিকে যাবে। রুমিন ফারহানা, আপনার কাছে যদি জানতে, সংবিধান সংস্কার কমিটি আরও বেশ কিছু প্রস্তাবনা দিয়েছে, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলেছে, যেটা বিএনপির তরফ থেকেও বলা হচ্ছিল। এবং আরেকটা বিষয় আমরা দেখতে পাচ্ছি, নিম্নকক্ষে 100 জন নারী সদস্য সারা দেশের সব জেলা থেকে নির্বাচনী
অংশ নেবে বা এলাকা থেকে কেবল নারী প্রার্থীদের মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতা করে সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হবে না, এমন একটা সুপারিশ এসেছে। এই প্রসঙ্গে আপনার সংবিধানে দ্বিকক্ষে পার্লামেন্ট করবার যে কথা এসছে এটার সাথে আমরা সহমত, আমরা একমত পোষণ করি এবং আমাদের প্রস্তাবনার মধ্যেও আমাদের যে সংস্কার প্রস্তাব আমরা দিয়েছি, ভিশন দিয়েছি, সেখানেও 2 কক্ষের কথা বলা হয়েছে এবং নিম্ন কক্ষে যেটা ডাইরেক্ট ভোটের মাধ্যমে হবে এবং উচ্চ কক্ষে সমানুপাতিক মানে আসন অনুপাতে সমানুপাতিক হারে সদস্য সংখ্যা দিতে পারবে। এতে যেটা হয় একটা চেক অ্যান্ড ব্যালেন্স এনশিওরড হয়। নিম্নকক্ষে অনেক সময় পপুলিস্ট সিদ্ধান্ত নিতে হয়, অনেক সময় দেখা যায় সেই সিদ্ধান্তটি হয়তো দেশের জন্য জাতির জন্য খুব মঙ্গলজনক নয়, কিন্তু এই মুহূর্তে এটি খুব জনপ্রিয় একটা সিদ্ধান্ত, সেরকম সিদ্ধান্ত অনেক সময় নিম্ন কক্ষে নেওয়া হয়। সেটা উচ্চ কক্ষে গিয়ে আমরা আশা করব যে সেই জায়গাগুলোতে একটা চেক অ্যান্ড ব্যালেন্স প্রতিষ্ঠিত হবে। 2 হচ্ছে সমাজের একটা বড় অংশের মেধা এবং প্রজ্ঞা থেকে দেশবাসী কিন্তু বঞ্চিত হয়। তারা দেশকে দিতে পারেন, জাতিকে দিতে পারেন, কিন্তু একটা ডাইরেক্ট মাঠের পর্যায়ে গিয়ে নির্বাচন করে আসাটা তারা আসলে সেই ধরনের রাজনীতির সঙ্গে কখনোই যুক্ত ছিলেন না, ভবিষ্যতেও হবেন না। সো যেটা হয় যে তাদের সেবা থেকে কিন্তু দেশ জাতি বঞ্চিত হয়। তারা এখন উচ্চ কক্ষে ইনক্লুডেড হতে পারবে। এখানে একটা কথা আমি দলগুলোর ব্যাপারে একটা কশন আমি দিতেই চাই। 50টা সংরক্ষিত নারী আসনকে আমরা অতীতে দেখেছি যে দলগুলো কিন্তু তাদের রিহ্যাবিলিটেশন সেন্টারের মতো ইউজ করেছে। কারণ ওয়াইফ, কারো বোন, কারো ভাগ্নি বা যিনি দলের প্রধান, তার আত্মীয়, এরকম মানুষকে দিয়ে 50টা পূর্ণ করার চেষ্টা হয়েছে। বিকজ আমি নিজে পার্লামেন্টে ছিলাম 18 সালে এবং তখন আমি দেখেছি 50টা আসনের নারীরা প্রতিযোগিতামূলকভাবে স্তুতি করেন। পুরুষরা যে করেন না, তারা পুরুষরাও করেন এবং তারাও প্রতিযোগিতামূলকভাবে সেটি করেন। সেই জায়গাটাতে যদি সত্যিকার অর্থেই মেধাবীদের উচ্চ কক্ষে নেওয়া যায় তাহলে একটা পজিটিভ চেঞ্জ হবে। আশা করব ওটা আরেকটা রিহ্যাবিলিটেশন সেন্টার হবে না। আর দ্বিতীয় যে কথাটি, নারীদের জন্য 100টি সংরক্ষিত আসন। আপনারা ছোটবেলা হজবরল পড়েছেন? আমরা পড়তাম ছোটবেলা, খুব হাসির একটা বই ছিল হজবরল। ছিল হাঁস হয়ে গেল একটা ডিম, এ ধরনের কথা ছিল, বেড়াল হয়ে গেল রুমাল, এরকম মনে হয়েছে আমার। কেন মনে হয়েছে? মানে 50টা সংরক্ষিত নারী আসনের জায়গায় আপনি এটাকে 100 করলেন, এটা সংরক্ষিতই আমি বলবো। কেন বলবো? কারণ এখানে এই আসনগুলোতে যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন সেই 2 পক্ষই হচ্ছেন নারী, নারী বনাম নারী। মানে এটা দিয়ে আসলে আপনি কি বোঝাতে চাইছেন? 1। 2 হচ্ছে, যদি আপনি মনে করেন যে নারীরা ডাইরেক্ট আসনে নির্বাচন করে সংসদে যাবার মতন ক্যাপাসিটি তাদের নাই, তাহলে বরং তাদের ভোটের অধিকারও নিয়ে নেন, নিয়ে শুধু পুরুষ প্রার্থী দেন 300 আসনে, তো পুরুষ ভোটাররাই তাদের ভোট দিবে, নারীদের ভোটের অধিকারেরও দরকার নাই। আনুপাতিক হারে হতে পারে। দেখুন, এটা এভাবে হতে পারে যে প্রতিটি দলের কাছে প্রস্তাব রাখা যে আপনারা যতজন পুরুষ সদস্যকে নমিনেশন দেবেন বা যতটা আসনে আপনারা নমিনেশন দেবেন তার 1/3, অন্তত 1/3, বিকজ আমাদের যে জনসংখ্যা তার অর্ধেকের বেশি হচ্ছে নারী, সো অন্তত 1/3 আপনারা নারীকে মনোনয়ন দিতে বাধ্য থাকবেন। সেটা যে কোনো আসনে হতে পারে, যেই আসনে যেই নারীটি কাজ করছে, ভালো করছে, তাকে সেই আসন থেকে মনোনয়ন দেওয়া হোক। কিন্তু আপনি যখন নারী বনাম নারী নিয়ে আসেন, এটা অনেকটা যে আমাদের মানে প্রাগৈতিহাসিক যুগের যে মেন্টালিটি, যে যখন দুজন নারী তর্ক করেন তখন সেটা চুলোচুলি আর ঝগড়া হয়, আর যখন দুজন পুরুষ তর্ক করেন তখন সেটা চমৎকার বিতর্ক হয়। সো এই জায়গা থেকে না আমি আশা করেছিলাম, এত অভ্যুত্থান, এত রক্তপাত, একটু কি আমাদের কোনো চেঞ্জ আসলো না চিন্তায়, মানসিকতায়? খুব দুঃখজনক। জনাব আবুল কালাম আজাদ, আপনার কাছে যদি জানতে চাই, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের যে প্রস্তাবনা দেওয়া হয়েছে, এই ভার বইতে বাংলাদেশ এখনো প্রস্তুত? আসলে এটাকে ভার না বলে আমরা সম্ভাবনা যদি হিসাবে দেখি বা এটাকে একটা সুযোগ হিসাবে দেখি তাহলে সেটা আরও বেটার হয়। আপা একটু আগে এক্সপ্লেইন করেছে এটা কেন প্রয়োজন। কারণ আমাদের অনেক বিশিষ্ট ব্যক্তি আছে, অনেক প্রাজ্ঞ ব্যক্তি আছেন যারা আসলে আমাদের সমাজকে অনেক কিছু দিতে পারেন, বিশেষ করে আমাদের রাজনীতিকে। আইনসভা, আমাদের সংসদ যদি হয় আইনসভা, আইন প্রণয়নে তারা আসলে আরও ভালোভাবে ভূমিকা রাখতে পারেন, কিন্তু সরাসরি রাজনীতিতে তারা আগ্রহী নন, রাজনীতিতে তারা অংশগ্রহণ করতে চান না, কিংবা রাজনীতিতে যদি কেউ অংশগ্রহণ করে না তাদের নির্বাচিত হওয়ার সেই অর্থে সরাসরি সম্ভাবনা থাকে না, কিন্তু তাদের যে ইনপুট সেটা আমাদের দেশের জন্য প্রয়োজন। সো এটা একটা বড় কারণ। দ্বিতীয় আরেকটা যে কারণ আপা
সেটা কিছুটা ইঙ্গিত করেছেন যে পপুলিস্ট কিছু সিদ্ধান্ত হয় নিম্নকক্ষে, আবার অনেক সময় নিম্নকক্ষে যারা আইন প্রণেতা তারা আসলে আইন প্রণয়নের দিকে সেভাবে মনোযোগীও নন, তাদের অন্য অনেক ইস্যু থাকে, তারা সেগুলো নিয়ে ব্যস্ত থাকেন। সো সংসদের যেটা মূল কাজ আইন প্রণয়ন, সে আইন প্রণয়নটা তাদের কাছে অনেক সময় উপেক্ষিত থেকে যায়। কিন্তু এটা যদি দ্বিকক্ষ বিশিষ্ট হয় সেক্ষেত্রে নিম্নকক্ষে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে বা নিম্নকক্ষে যারা নির্বাচিত তাদের দিক থেকে অবহেলার কারণে যদি কোনো আইন বেরিয়েও যায় সেটা উচ্চকক্ষে এসে সংশোধন করার সুযোগ থাকে। তো চেক অ্যান্ড ব্যালেন্সের একটা বিষয় আছে। তো এটাকে এবং এটা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যেও খুব বেশি কিন্তু দ্বিমত নেই, সবাই মোটামুটি একমত যে এটা প্রয়োজন এবং এটাকে আমরা সম্ভাবনা এবং সুযোগ হিসেবে যদি দেখি তাহলেই মনে হয় সেটা ভালো। আরেকটা বিষয় যদি আপনার দৃষ্টি আকর্ষণ করি, সংসদ সদস্য হওয়ার বয়স নিয়েও সমালোচনা হচ্ছে। সংসদ সদস্যের বয়স 25 থেকে কমিয়ে 21 করা হচ্ছে। এটাকে কেউ অযৌক্তিক বলছেন, আবার কেউ বলছেন যে তরুণদের, যেহেতু জুলাই বিপ্লবের কারণে যে তরুণরা সুযোগ পাবেন এমন একটা বিধিবিধান রাখার চেষ্টা হচ্ছে। নিশ্চয়ই সংসদ সদস্যের বয়স শেষ পর্যন্ত কত হবে সেটা আসলে রাজনৈতিক দলগুলো আলোচনা করে ঠিক করবেন। তবে এটা তো ঠিক যে আমাদের এই জুলাই বিপ্লবে তরুণরাই আসলে সামনের সারিতে ছিলেন এবং যেভাবে আমাদের তরুণরা প্রাণ দিয়েছেন এবং দেশের জন্য একটা সময় মনে করা হচ্ছিল যে আমাদের তরুণরা বোধহয় রাজনীতি বিমুখ হয়ে যাচ্ছেন, আমাদের তরুণরা বোধহয় আর রাজনীতিতে অংশ নিচ্ছেন না বা দেশ নিয়েও তারা খুব বেশি ভাবছেন না। বেশিরভাগ তরুণী, বিশেষত যারা মেধাবী, তাদের আসলে প্রথম লক্ষ্যই থাকে কিভাবে দেশ ছেড়ে বিদেশ চলে যাওয়া। এই বিষয়টাতে একটা পরিবর্তন কিন্তু এখন লক্ষ্য করা যাচ্ছে। দেশ নিয়ে কিন্তু আমাদের তরুণরাও ভাবছেন এবং তারা হয়তো আমাদের যারা একটু বয়োজ্যেষ্ঠ তাদের মতো করে ভাবছেন না, কিন্তু তারা তাদের মতো করে ভাবছেন এবং তারা ভাবছেন বলেই কিন্তু আমাদের শত রাজনৈতিক প্রচেষ্টার পরে ওরা বিরোধী দলগুলোর নানা প্রচেষ্টার পরেও যখন একটা স্বৈরাচারকে হটানো যাচ্ছিল না, যখন তরুণরা সামগ্রিকভাবে এটার সাথে সম্পৃক্ত হয়েছেন তখন কিন্তু এই আন্দোলনটা একটা ব্যাপক আকারে রূপ নিয়েছে এবং পরবর্তীতে দেশের আপামর জনসাধারণও কিন্তু আসলে তাদেরকে সমর্থন দিয়েছে। নেতৃত্বটা তরুণরা দিয়েছেন কিন্তু তাদের পাশে আসলে সাধারণ মানুষও থেকেছেন। তো তরুণরা যদি রাজনীতিতে তাদের সেই কোয়ালিটি ইনপুটটা দিতে পারেন এবং তাতে যদি দেশ উপকৃত হয় তাহলে এই সুযোগটা তো দেশ নিতেই পারে। এরকম একটা চিন্তা থেকে আমরা ধারণা করি যে এই সুপারিশটা করা হয়েছে। তারপরেও চূড়ান্ত সিদ্ধান্ত আসলে রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতেই আসবে। রুবিন ফারহানা, আপনি কি একমত যে আসলে এই বয়স কমিয়ে আনা কতটুকু যৌক্তিক হয়েছে? দেখুন, বয়স কমিয়ে আনাটা আসলে একটি বিশেষ গ্রুপকে টার্গেট করেই করা হয়েছে। এটা আসলে লুকোছাপার কিছু নাই, আমরা সবাই বুঝতে পারছি, কারণ এটা ছাড়া আর দ্বিতীয় কোনো কারণ নাই। তবে একই সাথে যেই কথাটি আমি যুক্ত করতে চাই যে একজন সাংসদের কাজ কিন্তু রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট নির্মাণ এগুলো না, এগুলো কিন্তু স্থানীয় সরকারের কাজ, উপজেলা চেয়ারম্যানের কাজ। হ্যাঁ, কিন্তু আমাদের সাংসদরা অতি উৎসাহিত এই কাজগুলো করতে, বিকজ তাদের একটা বিরাট পার্সেন্টেজ, তাদের ইনকামের একটা বড় অংশ ব্রিজ কালভার্টের টেন্ডার বাজি থেকে আসে। সে কারণে তাদের মেধা, তাদের প্রজ্ঞা যদি কিছু থেকে থাকে, আমি দুঃখিত, সেটা তারা ব্যয় করেন আসলে কোন ঠিকাদারকে দিয়ে কাজ করালে কাজটি ভালো কমিশন তার পকেটে আসবে সেই হিসাব নিকাশে। সেই জায়গা থেকে আমি মনে করি দলগুলোর উপরেও একটা প্রেসার ক্রিয়েট করা উচিত, কিছু সংস্কার প্রস্তাব আসা উচিত যেখানে দলগুলো বাধ্য থাকবে শিক্ষিত, যোগ্য, মেধাবী এবং সৎ একজন ক্যান্ডিডেটকে মনোনয়ন দিতে। আমরা শিক্ষাগত যোগ্যতা নিয়ে আমরা কেউ কথা বলছি না। একজন বকলম মানুষও কিন্তু সাংসদ হতে পারেন, কিন্তু আপনি কি একবারও চিন্তা করেছেন যে একটা সাংসদের কাজ ভেরি মাচ পড়াশোনা ওরিয়েন্টেড? হ্যাঁ, তাকে পলিসি মেকিং এর ভূমিকা রাখতে হয়, তাকে আইন প্রণয়নে ভূমিকা রাখতে হয়। আইনটা যখন আসে সেটাকে সংশোধনীগুলো তাকে দিতে হয় এবং কেন সেই সংশোধনীগুলো চাইছে তার পক্ষে তাকে বক্তব্য দিতে হয়। একজন মানুষ যিনি তার নাম সই করতে পারেন না, আমি এভাবেই বলি, কারণ আমাদের যেহেতু শিক্ষাগত কোনো রকম কোনো বাধ্যবাধকতা নাই, আপনি যদি নিজের নামও সই না করতে পারেন আপনি কিন্তু টিপসই দিয়ে এমপি হতে পারেন, এবং উদাহরণ নিশ্চয়ই আছে, ছিল। সো সেই জায়গা থেকে আসলে তারা কি এমপির দায়িত্বটা পালন করবার মানে ন্যূনতম ক্রাইটেরিয়াকে স্যাটিসফাই করেন? এক, পারলে মানে হচ্ছে, এটা ফ্রেঞ্চ একটা শব্দ, মানে পার্লামেন্ট শব্দটা পারলে থেকে, কথা বলতে পারা। হ্যাঁ, আমি হাজি সেলিম, আমি দুঃখিত ওনার নাম নিয়েই বলছি, আমি ওনার ব্যাপারে একটা টক শোতে প্রশ্ন তুলেছিলাম যে ব্যক্তিটি কথা বলতে পারে না তাকে সংসদে পাঠানোর উদ্দেশ্যটা কি হতে পারে। হ্যাঁ, তো এই জায়গাগুলোতে দলগুলোকে এক ধরনের বাধ্যবাধকতার মধ্যে আনা বা এক ধরনের
চাপ দলগুলোর উপর তৈরি করা যাতে যোগ্য প্রার্থীকে তারা বেছেন। আমরা তো অনেক বছর দেখলাম যে দেখে দেখে রিডিং পড়তে গিয়ে হোঁচট খাওয়া প্রার্থী, 70 বছর 70 বছর বয়সে সংসদ সদস্য হওয়া। হ্যাঁ, এবং আমরা দেখেছি মানব পাচারকারী, স্বর্ণ চোরাচালানকারী, মাদক ব্যবসায়ী, ইয়াবা বদি সবাই পার্লামেন্ট ঘুরে এসছে, গান বাজনা কবিতা সব পার্লামেন্ট হয়েছে, জাস্ট নাচটা হয় নাই। মনে রাখা দরকার পার্লামেন্টে 1 মিনিট চালাতে ব্যয় হয় কত জানেন? 2 লক্ষ টাকা 1 মিনিট। সো ওই 1 মিনিট এইরকম একটা দরিদ্র দেশের জনগণের করের টাকা খরচ করে আপনি কাউকে গান গাইতে বা কবিতা বলতে পাঠাবেন কিনা এটাও নির্ধারণ করার সময় এসছে। জাস্ট বিকজ উনি তেলবাজিতে অনেক পটিয়সী, জাস্ট বিকজ উনি বাণিজ্য করে একটা বড় অ্যামাউন্ট আপনার দলে দিয়ে দিতে পেরেছে, সো আপনি একজন যোগ্যকে বাদ দিয়ে আপনি একজন ঢোল ব্যবসায়ী বা একজন মাদক ব্যবসায়ীকে দিবেন কিনা, এই প্রশ্নগুলো আসলে দলের ভিতর থেকে এবং দলের বাইরে থেকে ওঠা উচিত। এবং আরেকটা বিষয় যদি খেয়াল করি, পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ ঠিক রেখে বাংলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ পরিবর্তন করে জনতন্ত্রে, যেটি আপনি একটু আগে বলছিলেন, এর মধ্যে কোনো অভিনবত্ব নেই বলেও দাবি করা হচ্ছে। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলেন, এই নামটা আপনি যাই করেন না কেন, আপনি যদি ভোটের ব্যবস্থা গোলমাল করেন, কারচুপি করেন, আপনি যদি মেয়াদের পর মেয়াদ ভোট ছাড়া থাকেন, আপনি যদি গুম বিচার বহির্ভূত হত্যাকে লিগালাইজ করেন, এবং আপনি যদি রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করেন এই ধরনের কর্মকাণ্ডে, আপনি যদি বাংলাদেশ থেকে টাকা পাচারকে একটা শিল্পের পর্যায়ে উন্নীত করেন, তাহলে বাংলাদেশের নাম আসলে কি হলো তাতে কি সত্যি কিছু যায় আসে? মোহাম্মদ আবুল কালাম আজাদ, আপনার কাছে আসতে চাই। আজকে প্রেস সচিব, মাননীয় প্রেস সচিব, তিনি একটি কথা বলেছেন যে যৌক্তিক সংস্কার শেষ হলেই আসলে কতটুকু সংস্কার হবে, সেই সংস্কারগুলো নিয়ে যদি আসলে রাজনৈতিক দলগুলো ঐক্যমতে আসতে পারে তাহলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে। আসলে এই কথাটার উদ্দেশ্যটা কি? সংস্কার যে প্রস্তাবনা তো দেওয়া হয়েছে, এর পরবর্তীতে ধাপগুলো কি হবে? এটা তো আসলে আলাদা কোনো উদ্দেশ্য নাই, এটা সরকার প্রথম থেকে বলে আসছেন, এবং মাননীয় প্রধান উপদেষ্টা উনিও কিন্তু এই ঠিক একই কথা বলেছেন যে আমরা রাজনৈতিক দলগুলো মিলে সিদ্ধান্ত নেবে কতটুকু সংস্কার তারা চাইবেন, ন্যূনতম যে সংস্কারটুকু আশা করা হচ্ছে। কারণ আপনি জুলাই যে আন্দোলনটা হয়েছে, একটা কিন্তু রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তনের আশায় কিন্তু এই আন্দোলনটা হয়েছে, এবং এই জুলাই বিপ্লবের পরে সবাই দেশের মানুষের একটা এক্সপেকটেশন আছে যে এমন একটা রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করা হবে যাতে প্রতি বছর আমাদের দেশে রাজনৈতিক ক্রাইসিসগুলো যেগুলো নির্বাচনীয় কোনো ধরনের ক্রাইসিস যাতে না হয়, কোনো ক্রাইসিসগুলো না হয়। তো একটা নির্বাচন কিন্তু চাইলেই করে ফেলা যায়, কিন্তু এইবারের চাওয়াটা শুধুমাত্র এই বছরের নির্বাচন না, এমন একটা ব্যবস্থা তৈরি করা, রাজনৈতিক ব্যবস্থা তৈরি করা যাতে পরবর্তী নির্বাচনগুলোও কিন্তু একটা সুশৃঙ্খল বা একটা সুষ্ঠু ধারার মধ্যে আসে। তো সেই চিন্তা থেকে কতটুকু সেগুলো এনশিওর করতে গেলে কী পরিমাণ সংস্কার প্রয়োজন, রাজনৈতিক দলগুলো নিশ্চয়ই চাইবে, আমাদের দেশের যারা রাজনীতি করেন, রাজনীতি নিয়ে ভাবেন, তারা নিশ্চয়ই চাইবে যে দেশের রাজনীতিতে একটা সুস্থ ধারা ফিরে আসুক। গত 15 বছর যে অসুস্থ রাজনীতির চর্চা বাংলাদেশে হয়েছে, এটা যেন আর না আসে। তো এই সুস্থ ধারাটা ফিরে আসতে গেলে বা এই সুস্থ ধারাটাকে প্রতিষ্ঠিত করতে গেলে কতটুকু প্রয়োজন, এইটা রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে হবে। তবে মোটামুটি প্রাথমিক বিবেচনায় এর আগেও মাননীয় প্রধান উপদেষ্টা এই কথা বলেছেন যে ওনার বিবেচনায় যে সংস্কারগুলো, ন্যূনতম যে সংস্কারগুলো না হলেই নয়, সেগুলোকে বাস্তবায়ন করতে হলে অন্তত ডিসেম্বর পর্যন্ত রাজনৈতিক দলগুলোকে বা সবাইকে অপেক্ষা করতে হবে নির্বাচনের জন্য। কিন্তু তারপরেও যদি আরও কিছু সংস্কার চায়, কারণ সংস্কার আসলে একটা ব্যাপক জিনিস এবং চলমান একটা প্রক্রিয়া, এটা আসলে সবসময়ই আসলে হতে থাকবে। কিছু সংস্কার স্বল্প মেয়াদে হবে, কিছু মধ্যমেয়াদে হবে, কিছু দীর্ঘমেয়াদে হবে। তো এই বিষয়গুলো নিয়েই আসলে এই যে ন্যাশনাল কনসেনসাস বিল্ডিং যে কমিটিটার কথা বলা হচ্ছে বা যে কমিটিটা এখন অ্যাক্টিভেট করা হবে বলে মনে করা হচ্ছে, সেই কমিটিটাই কিন্তু আসলে এই রাজনৈতিক দলগুলোর সাথে মিলে সিদ্ধান্ত নেবে কোন সংস্কারগুলো, কোন সংস্কারের আলোচনায় কিন্তু বাদ যাবে না, কোন সংস্কারগুলো স্বল্প মেয়াদে করা সম্ভব, কোন সংস্কারগুলো মধ্যমেয়াদে করা সম্ভব, কোন সংস্কারগুলো আসলে দীর্ঘমেয়াদে বাস্তবায়ন করতে হবে। যেমন একটা উদাহরণ আপনাকে দিই, বিচার বিভাগের সংস্কারের একটা কমিশন হয়েছে। আপনি কি মনে করেন যে বিচার বিভাগের সংস্কার ওভারনাইট করা সম্ভব? বাংলাদেশে যে বর্তমান বাস্তবতা, এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। তো এই প্রক্রিয়াটা চলমান থাকবে, কিন্তু
একটা নির্বাচন করার জন্য, একটা সুষ্ঠু নির্বাচনের জন্য এবং একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য কিছু ন্যূনতম সংস্কার প্রয়োজন, যে সংস্কারগুলো না হলেই নয়, এবং সেটা এনশিওর করা গেলে আশা করা যাচ্ছে যে ডিসেম্বরের মধ্যে হয়তো একটা নির্বাচন আয়োজন সম্ভব আমরা একটা হবে। বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরতে চাই। দর্শক, RRM স্টিল ইনসাইড পলিটিক্সে একটা বিরতি নিচ্ছি, আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। বিরতির পর RRM স্টিল ইনসাইড পলিটিক্সে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। বিরতির আগে কথা বলছিলাম রাজনৈতিক ঐক্যমত সংস্কার প্রতিবেদন নিয়ে। ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনার কাছে যদি জানতে চাই যে রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত ছাড়া সংস্কার প্রতিবেদন গ্রহণযোগ্য নয়, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছেন। আসলে কি রাজনৈতিক ঐক্যমতে আসা যাবে এই সংস্কার নিয়ে? দেখুন, রাজনৈতিক ঐক্যমতে আসতে হবে। আমরা যদি শুরু থেকেই চিন্তা করি ঐক্যমত হবে না, তাহলে তো ঐক্যমত কখনোই হবে না। যে কথাটি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বলেছেন যে যেই পয়েন্টগুলোতে রাজনৈতিক ঐক্যমত হবে সেগুলোই আমরা বাস্তবায়ন করব, আর যেগুলো ঐক্যমত হবে না সেগুলো আর বাস্তবায়িত হবে না। সো এটা তো খুব ক্লিয়ার অ্যান্ড সিম্পল। 100টার মধ্যে অন্তত 20-25টাতে তো ঐক্যমত হবে বলে আমরা বিশ্বাস করতে চাই। সো যেগুলো ঐক্যমত হবে আমি আশা করি সেগুলো বাস্তবায়িত হবে। আর 2 হচ্ছে, পরবর্তীতে যারা সরকারে আসবে তারা যদি এই সংস্কারগুলো কার্যকর করতে না চায়, তাহলে কিন্তু তাদেরকে আর কোনোভাবেই বাধ্য করবার কোনো আইনি বাধ্যবাধকতা নেই, আমি এটুকুই বলতে পারি। হ্যাঁ, যেটা হতে পারে যে প্রত্যেকটা দলের কাছ থেকে একটা আন্ডারটেকিং নেওয়া, জাতির সামনে একটা জেন্টলম্যান এগ্রিমেন্টের মতন একটা ওয়াদা করা যে আমরা যেই দলই ক্ষমতায় আসি না কেন এই সংস্কারগুলো আমরা কার্যকর করব, এবং পরবর্তীতে যদি তারা সেটা করতে না চায়, পিছিয়ে যায়, অনেক সময় 90-উত্তর বাংলাদেশে 3 জোটের রূপরেখা নিয়ে যেটা যে দলগুলো সেই সময় ছিল তারা কিছুটা পিছিয়ে গেছে, সেই রকম কোনো অবস্থা যদি তৈরি হয়, ডেফিনেটলি আমি বিশ্বাস করি মানুষ এখন অনেক সচেতন, এবং এখন না এই মোবাইলের যুগটা একটা রেভলিউশন হয়ে গেছে, একটা নীরব বিপ্লবের মতন হয়ে গেছে। একদম গ্রামের প্রত্যন্ত অঞ্চলের যেই মানুষটি পানের দোকানদারি করে, চা বিক্রি করে, যেই সাধারণ গৃহবধূ গ্রামেই একদম প্রত্যন্ত অঞ্চলে থাকে, সেও কিন্তু আপনার টক শোটা দেখে, সেও কিন্তু আমার কথা, আজাদ ভাইয়ের কথা শোনে। তার প্রমাণ আমি নিজে, আমি তো এখন ম্যাক্সিমাম সময় গ্রামে থাকি, আমি দেখি গ্রামের একদমই প্রত্যন্ত গ্রামগুলোতে মহিলারা আমাকে দেখার জন্য দৌড়ে আসে, বিকজ তারা মোবাইলে স্ক্রিনে তারা আমাকে দেখে এবং যা বলি তা শোনে। সো মানুষের এই সচেতনতার লেভেলটা এমন জায়গায় গেছে, আপনি চাইলেই এখন আর আপনার প্রমিস থেকে সরে যেতে পারবেন কিন্তু না। একটা অবিশ্বাস তো রয়ে যাচ্ছে, 53 বছরের এই সংস্কারের উদ্যোগগুলো তো রাজনৈতিক দলগুলো নেয়নি। আপনাদেরকে দিয়ে রাজনৈতিক দলগুলো সংস্কার করবে এমন আশ্বাসে কিভাবে তারা স্বস্তি পাবে? আমি আপনাকে একটা কথা বলি, ভোটের সিস্টেম ইজ ভেরি ইম্পর্টেন্ট। ভোট যদি ঠিকভাবে কার্যকর থাকে, এই সরকারটি হয়তো অত ভালো পারফর্ম করবে না, এরপরে যে আসবে সে আরেকটু বেটার পারফর্ম করবার চেষ্টা করবে, তারপরে যে আসবে সে আরেকটু বেটার পারফর্ম করার চেষ্টা করবে, বিকজ সে জানে প্রতি 5 বছর পর পর আমাকে মানুষের দরজায় যেতে হবে। পিপল 15 বছর যেহেতু আসলে এই কালচারটা বাংলাদেশে ছিলই না, জাতীয় নির্বাচন, স্থানীয় নির্বাচন, কোথাও এই কালচার ছিল না। সো এই যে জবাবদিহিতার জায়গাটা না, এই জায়গাটা সরকার ভুলতে বসেছিল। সো এই জায়গাটা যদি এনশিওর করা যায়, জবাব দিতে হবে, জবাবদিহিতার জায়গাটা যদি এনশিওর করা যায় এবং মানুষের হাতে যদি ভোট দেওয়ার শক্তিটা থাকে, পাওয়ারটা থাকে, তাহলেই কিন্তু মানে অনেক কিছু পাল্টে যাবে। এরকম আবুল কালাম আজাদ মজুমদার, আপনার কাছে যদি জানতে চাই যে এই যে আমরা দেখতে পেয়েছি 53 বছরে কোনো ধরনের সংস্কারের উদ্যোগগুলো রাজনৈতিক দলগুলো নেয়নি, তার ধারাবাহিকতা রাজনৈতিক দলগুলো চাচ্ছে যে মোটামুটি একটা সংস্কার উপরে নির্বাচন হোক, তারপরে তারা এটা কন্টিনিউ করবে। তো সেখানে আসলে আস্থার ঘাটতি দেখতে পান কিনা, বা আসলে কি করা উচিত? দেখেন, ছাত্র আন্দোলনের বড় একটা দাবি এখানে কিন্তু আছে, যে আশঙ্কা আছে যে এই সংস্কারগুলো গতিশীল থাকবে কিনা। দেখেন, ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষাই হচ্ছে কিন্তু ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। তো এই কারণে রাজনৈতিক সংকটগুলো বারবার ফিরে আসে। তো আমাদের নিকট ইতিহাস থেকে যদি কেউ শিক্ষা না নেয়, তাহলে আমাদের এই ফ্যাসিস্ট বা পতিত সরকার যে নামে আমরা বলি না কেন, তাদের যে এখন পরিণতি আমরা দেখতে পাচ্ছি, বা তাদের যে ভবিষ্যৎটা আমি অনুমান করছি, তো এখন যারা বা ভবিষ্যতে যারা ক্ষমতায় যাবেন, তারা যদি শিক্ষা না নেয়, তারা যদি মানুষের মনের কথাটা না শুনতে চান, বা রাইটিং অন দ্য ওয়ালটা যদি তারা না দেখেন, তাহলে তাদেরও একই রকম পরিণতি হবে 2 বছর আগে অথবা 2 বছর পরে। কারণ মানুষ কিন্তু এখন আস্তে আস্তে সচেতনতা বেড়েছে, আর কমিউনিকেশন টুলসগুলো কিন্তু এখন আস্তে আস্তে ইমপ্রুভ করছে। ইমপ্রুভ করার কারণে
আগে যেমন আপনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, কিন্তু আপনি ঢাকাকে নিয়ন্ত্রণ করলেই আপনি মনে পুরো করছেন যে বাংলাদেশ পুরো নিয়ন্ত্রণ ছিল। দেশের নিয়ন্ত্রণ আপনার আছে, তা না। এখন কিন্তু দেশের প্রত্যেকটা আনাচে কানাচে রাজনৈতিক সচেতনতা বাড়ছে। এই রাজনৈতিক সচেতনতা বাড়ার অর্থই হচ্ছে যে রাজনৈতিক দলগুলোকে মানুষের কাছে আরও বেশি করে জবাব দেওয়ার ক্ষেত্র প্রস্তুত হচ্ছে। নির্বাচন ব্যবস্থাটা যদি সুষ্ঠু করা যায়, আপা যথার্থই বলেছেন, সেই জবাবদিহিতাটা বাড়বে। এখন কেউ যদি নির্বাচনের নামে অন্য কিছু মানুষের উপর চাপিয়ে দেয়, মানুষ কিন্তু, আপনি হয়তো সাময়িকভাবে তাকে আপনি দমিয়ে রাখতে পারবেন, তার ক্ষোভের বিস্ফোরণ একসময় না একসময় ঘটবে। এটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে একাধিকবার ঘটেছে, মাত্র একবার যে ঘটেছে তা না। তো এইটার পুনরাবৃত্তি যদি হয়, যাদের কারণে এটার পুনরাবৃত্তি হবে তাদেরকে সেটার মূল্য তাদের দিতে হবে। তো আমরা আশা করি, একজন নাগরিক হিসেবে বাংলাদেশের, আমরা বিশ্বাস করি বা আশা করি যে সবাই এই অতীত থেকে শিক্ষা নেবে বা এই উদাহরণগুলো থেকে শিখে তারা আসলে এই ভুলগুলোর পুনরাবৃত্তি করবে না বা মানুষের উপর কোনো কিছু চাপিয়ে দেবে না। মানুষের সিদ্ধান্ত মানুষকে নিতে দেবে, এবং তাহলেই মাত্র দেশে রাজনৈতিক সংস্কৃতিতে একটা পরিবর্তন আসবে বলে আমরা বিশ্বাস একটা করি। প্রশ্ন, সেটা হচ্ছে সাধারণ মানুষের, যেটা হচ্ছে সংস্কার ও ঘোষণাপত্র পরস্পর মুখোমুখি কি দাঁড়িয়ে আছে কিনা? না, মোটেও না। ঘোষণাপত্র হচ্ছে আপনার জুলাইয়ের যে আকাঙ্ক্ষাটা, জুলাইয়ের এই আকাঙ্ক্ষাটা যাতে কোনোভাবে হারিয়ে না যায়, এটাকে আনুষ্ঠানিকভাবে একটা কাঠামোগত রূপ দেওয়ার জন্যই ঘোষণাপত্রের যে উদ্যোগটা এটা নেওয়া হয়েছে। ছাত্ররা বলেছে, যারা এই আন্দোলনকে নেতৃত্ব দিয়েছে জুলাই বিপ্লবে, যে এই ঘোষণাপত্রটা অলরেডি এক্সিস্ট করে। তাদের বক্তব্য, অগস্টের 3 তারিখে রাজনৈতিক নতুন বন্দোবস্ত চেয়ে এবং তৎকালীন সরকারের পদত্যাগ চেয়ে যেই দাবিটা ছাত্ররা করেছে, সেটাই আসলে এক ধরনের জুলাই বিপ্লবের ঘোষণা। এখন প্রয়োজন শুধু সেটাকে আরেকটু ইলাবোরেট করা এবং এটা যে ব্যাকগ্রাউন্ডটা আছে ওই আন্দোলনের, ওই ব্যাকগ্রাউন্ডটা এটার মধ্যে অ্যাড করা। এখন এটা কি ডিক্লারেশন হবে না প্রোক্লামেশন হবে, সেটা রাজনীতিবিদরা মিলে সিদ্ধান্ত নেবে, এবং এটা কি সংবিধানে সন্নিবেশিত হবে নাকি একটা সাধারণ ঘোষণা হিসেবেই থেকে যাবে, এটাও আমাদের রাজনৈতিক দলগুলো মিলে সিদ্ধান্ত নেবে। কিন্তু এটার সাথে সংস্কার কোনোভাবেই সাংঘর্ষিকও নয়, এটার সাথে কোনোভাবে সংস্কার সম্পর্কিত নয়। সংস্কারটা হচ্ছে একটা নতুন বাস্তবতা, যারা লোকে দেশ পরিচালিত যারা লোকে দেশ পরিচালিত হবে। আর জুলাই বিপ্লবটা হচ্ছে একটা আকাঙ্ক্ষা, এই যে আকাঙ্ক্ষাটা মানুষ বুকে ধারণ করেছিল এবং যে আকাঙ্ক্ষাটা ধারণ করে তরুণ সমাজ, আসলে যুব সমাজ বা ছাত্র জনতা, তারা রক্ত দিয়েছিল। তারা যেটা চেয়েছিল এটা যেন স্থায়ীভাবে লিপিবদ্ধ থাকে। অতীতে এমন হয়েছে, আপনি দেখেন 3 জোটের রূপরেখার কথা আমরা সবাই শুনেছি 90-এর গণ-অভ্যুত্থানে, কিন্তু 3 জোটের রূপরেখাটা কি আপনি যদি এই মুহূর্তে বাংলাদেশে কোনো তরুণকে জিজ্ঞেস করেন, তাহলে তারা কিন্তু সেটা বলতে পারবে না, কারণ এটা আনুষ্ঠানিকভাবে কোথাও কোনো লিপিবদ্ধ কিছু নাই। তো একটা সময় আসবে, তখন হয়তো এই জুলাই বিপ্লবের কথাও কেউ কেউ ভুলে যাবে, বা এই বিপ্লবের যে স্পিরিটটা কী ছিল, বিপ্লবের পেছনে যে কেন এই ধরনের একটা পরিস্থিতি দেশে তৈরি হলো, এটা হয়তো একটা প্রজন্মের পরের প্রজন্ম ভুলে যাবে। সেটা যাতে না হয়, এটা যাতে স্থায়ীভাবে ইতিহাসে লিপিবদ্ধ করে, সেই আকাঙ্ক্ষা থেকেই আসলে জুলাইয়ের ঘোষণা বা জুলাইয়ের যে প্রোক্লামেশন বা ডিক্লারেশন যেটাই বলি আমরা, সেটার একটা প্রয়োজনীয়তা সবাই উপলব্ধি করছে। আপনি কি দেখতে পাচ্ছেন সর্বদলীয় বৈঠকের পর সেই ঐক্যমত্য কি দেখতে পাচ্ছেন? অবশ্যই দেখতে পাচ্ছি। আমি তো মনে করি যে এই ঘোষণাটা যে প্রয়োজন, সেখানে আমি উপস্থিত ছিলাম, আমি এই সর্বদলীয় বৈঠকে, সেখানে কিন্তু কেউ এটা বিরোধিতা করেনি। 2-1 প্রশ্ন জানতে চেয়েছে যে এটা কেন বিলম্ব হলো, বা এটার যে প্রক্রিয়াগত বিষয় সেটা নিয়ে 2-1 প্রশ্ন করেছে, কিন্তু এটা প্রয়োজনীয়তা নিয়ে কেউ কিন্তু প্রশ্ন করেনি। এবং আমি গতকালকেও বলেছি যে এই ঘোষণাপত্রটার জন্য যাদের সহযোগিতাটা সবচেয়ে বেশি প্রয়োজন, ছাত্ররা তো প্রবলভাবে এই ঘোষণাপত্রের পক্ষে, আর এটার জামায়াত বাংলাদেশের একটা বৃহত্তম রাজনৈতিক দল, তারাও এটার বিরোধিতা করেনি। বিএনপি তারাও কিন্তু বিরোধিতা করেনি। আমরা বিএনপির একজন প্রতিনিধি গিয়েছিলেন সর্বদলীয় বৈঠকে, উনি ওনার বক্তব্য শেষ করেছেন ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য জিন্দাবাদ বলে। ওনারা সাধারণত বাংলাদেশ জিন্দাবাদ বলে ওনাদের বক্তব্য শেষ করেন, কিন্তু এখানে ওনারা একটা শব্দ আরও যোগ করেছেন। এই যোগ করাটা আমরা মনে করি এটা ইতিবাচকভাবে দেখতে চাই, এই কারণে যে আমরা মনে করি যে এই স্পিরিটটা অন্যদের মতো ওনারাও ধারণ করেন। এখন দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল যদি এই স্পিরিটটা ধারণ করেন, এবং তার সাথে পাশাপাশি অন্যান্য যে রাজনৈতিক দলগুলো বা ছাত্ররা, তারাও যদি সমভাবে এই স্পিরিটটা ধারণ করেন, তাহলে তো একটা ঐক্যমতে আসা সম্ভব বলেই আমরা সবাই আশা করতে পারি। রবিন ফারহানা, আপনার কাছে কি মনে হচ্ছে যে প্রক্রিয়ায় ঘোষণাপত্রর প্রোক্লেমেশন চাওয়া হয়েছে, সেটা আসলে কতটা, সেটা নিয়ে আপনার কোনো প্রশ্ন আছে কিনা? ইনিশিয়ালি সবার মধ্যে এক ধরনের বিস্ময় ছিল, বিকজ আমাদের এই জুলাই অভ্যুত্থানের 5 মাস পার হয়ে গেছে, তারপরে হঠাৎ করে যখন 31 ডিসেম্বরে বলা হলো নাও অর নেভার, ইটস আ ভেরি
টাফ ওয়ার্ড, তাই না? নাও অর নেভার, মানে এখন অথবা কখনোই নয়, কথাটি শক্ত। সো এই কথায় ডেফিনেটলি প্রত্যেকের মধ্যে একটা প্রশ্ন জেগেছে, এখন হঠাৎ কেন? এবং সরকারও বললো যে এটা প্রাইভেট ইনিশিয়েটিভ, সরকারের সঙ্গে নেই। কিন্তু তারপরে আমরা দেখলাম হঠাৎ করে বিষয়টি পিছিয়ে গেল এবং সরকার বলল আমরা ফ্যাসিলিটেট করব। তারপরে তো বোধহয় জানুয়ারি 15 তারিখে হওয়ার কথা ছিল, এখন তো 15 তারিখেও দেখিনি। বাট রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইতিমধ্যে বসা হয়েছে, রাজনৈতিক দলগুলো এর সঙ্গে সংহতি প্রকাশ করেছে, রাজনৈতিক দলগুলো জুলাই স্পিরিটকে ধারণ করছে এবং এটাকে লালন করেই তারা সামনে এগোতে চেয়েছে। দ্যাট ইজ আ ভেরি পজিটিভ সাইন, বিকজ দেখুন জুলাইয়ের এই 36 দিনের বিপ্লব এর বা অভ্যুত্থান আপনি যেটাই বলেন, এর সঙ্গে কিন্তু আমাদের 17 বছরের একটা দীর্ঘ জার্নি আছে রাজনৈতিক দলগুলোর। বিএনপি, জামাত, বাম দলগুলো, সব রাজনৈতিক, দুই একটা সুবিধাভোগী জাতীয় পার্টি মার্কা দুই একটা দল, আর সেই সাথে জাসদের কিছু ভগ্নাংশ ছাড়া সকলেরই কিন্তু এই অভ্যুত্থানের পটভূমি রচনায় একটা বড় ভূমিকা আছে। সো তাদের যেই কন্ট্রিবিউশন সেটাকে অস্বীকার না করে সেটাকেও এই জুলাই বিপ্লবের মধ্যে ইনক্লুড করে যদি আমরা ঐক্য মতে পৌঁছানো যায়, দ্যাটস আ ভেরি গুড সাইন। আর আরেকটা বিষয় যেটা জানতে চাচ্ছিলাম যে আবুল কালাম আজম মজুমদার বলছিলেন সংস্কার ঘোষণাপত্র নিয়ে আসলে মুখোমুখি অবস্থানে আছে কিনা, আপনার কাছে কি মনে হচ্ছে? আমার কাছে সেরকম মনে হচ্ছে না, একেবারেই মনে হচ্ছে না। বিকজ দেখুন আমাদের স্বাধীনতারও কিন্তু একটা ঘোষণাপত্র আছে, আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে দীর্ঘ ব্যাখ্যা দেয়া হয়েছে কেন শেষ পর্যন্ত বাঙালি জাতিকে ঐক্যবদ্ধভাবে যুদ্ধে নামতে হলো, সেটার একটা দীর্ঘ ব্যাখ্যা দেয়া আছে। আমার মনে হয় যে একইভাবে অভ্যুত্থানে, জুলাই অভ্যুত্থানে মাত্র 36টা দিন 1500-র উপর মানুষ স্রেফ গুলি খেয়ে মারা গেছে। মানে 36 দিন আমাদের 35,000-এর উপর মানুষ আহত হয়েছে, চোখ হারিয়েছে 1,500-এর মতো মানুষ, তাই না, পঙ্গু হয়ে গেছে। সো এই মানুষগুলো কেন রক্ত দিল, এই মানুষগুলোর ভেতরে আকাঙ্ক্ষা কি ছিল, এই মানুষগুলো কেমন বাংলাদেশের স্বপ্ন দেখতে চেয়েছিল, এই কথাগুলো তো আসলে গ্রাফিতিতে দেয়ালে দেয়ালে লেখা হয়েছে। আমার ভাই একটু আগে ব্রেকে বলছিলেন 4 কোটি নতুন ভোটার আমাদের যুক্ত হচ্ছে যারা জীবনে কোনোদিন ভোট দেয় নাই। এই বাচ্চারা কি ভাবছে, এই বাচ্চারা কি চাইছে, এই বাচ্চাদের হাতেই তো আগামীর বাংলাদেশ, তারা কেমন বাংলাদেশ চাইছে, সেই কথাগুলো যদি ঘোষণাপত্রে লেখা হয় সেটা তো মনে হয় আগামীর পথ চলাকে আরো বেশি মসৃণ করবে। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। দর্শক, আরআরএম স্টিল ইনসাইড পলিটিক্স একটা বিরতি নিচ্ছি, আশা করি আমাদের সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আরআরএম স্টিল ইনসাইড পলিটিক্সে। বিরতির আগে কথা বলছিলাম ঘোষণাপত্র নিয়ে, এবং আমার কাছে একটা প্রশ্ন আমার মনেও জাগে যে কৃতিত্ব নিয়ে আসলে এই জুলাই বিপ্লবের কৃতিত্ব নিয়ে কি কোনো সংশয় আছে কিনা সাধারণ শিক্ষার্থী এবং রাজনীতিবিদদের মাঝখানে, যদি জনাব আবুল কালাম মজুমদার আপনি একটু বলতেন। প্রথম কথা হচ্ছে জুলাই বিপ্লবের কৃতিত্ব সমগ্র বাংলাদেশের মানুষের, কারণ মানুষ যদি এক না হতো, ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে না পড়তো, তাহলে জুলাই বিপ্লব তো সম্ভব ছিল না। স্বৈরাচারের বিরুদ্ধে কিন্তু আন্দোলন সংগ্রাম আমাদের বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো কিন্তু অনেকদিন ধরেই করছিল। এই আন্দোলনটা তখনই সফল হয়েছে যখন সব মানুষ এটা এক কাতারে দাঁড়িয়ে আসলে এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে। তো যদি কাউকে কৃতিত্ব দিতে হয়, আসলে পুরো কৃতিত্বটা বাংলাদেশের মানুষের। তারপরেও কারো মনে যদি সংশয় থেকে থাকে, সেই সংশয়টা আমরা বিশ্বাস করি যে হয়তোবা এই ঘোষণাপত্রের মাধ্যমে সেই সংশয়টা দূর হবে। কারণ ঘোষণাপত্রে প্রত্যেকের যে অবদান, যার যার ক্ষেত্র থেকে সেই অবদান রেখেছে বিপ্লবে, প্রত্যেকের অবদানগুলোকে আলাদাভাবে স্বীকার করে নেওয়ার বা সন্নিবেশিত করার একটা সুযোগ আসবে, এবং তাতে করে সবার কারো মনেই যদি কোনো দ্বিধাদ্বন্দ্ব বা সংশয় থাকে, সেই সংশয়টা দূর হয়ে যাবে। এবং সেই জন্যও কিন্তু আসলে এই ঘোষণাপত্রটা আমরা জরুরি বলে মনে করছি। রুমিন ফারহান, আপনার কাছে কি মনে হয়? না দেখুন, বাংলাদেশের আপামর জনসাধারণ এই 36 দিনে না একত্র হয়ে গিয়েছিল, এবং এরকম অভূতপূর্ব, এটা অনেকটা রাজনীতি 17 বছরের অনেকটা ব্যর্থতা বলা যায় যে আপামর জনসাধারণকে একসাথে করা যাচ্ছিল না। আমি যদি এটাকে একটু ভিন্নভাবে বলি, আমি যদি বলি 17 বছর আমাদের উপরে যা হয়েছে, ভিন্ন মতের মানুষের উপরে যা হয়েছে, সেটার অ্যাকিউমুলেটেড একটা ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল এই 36টা দিন। আমাদের উপরে নানান রকম নির্যাতন হয়েছে, নানানভাবে আমাদের উপরে সরকারটা চেপে বসেছিল, তার একটা স্বতঃস্ফূর্ত মানে ক্ষোভের বহিঃপ্রকাশটা আমরা এই 36 দিনে দেখেছি। দেখুন, প্রথম দিকে কিন্তু সরকারি বিশ্ববিদ্যালয়গুলো এক পর্যায়ে থেমে যেতে বাধ্য হয়েছিল, তখন বেসরকারি বিশ্ববিদ্যালয় এগিয়ে এসছে, এবং যখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছেলেদের উপরে
মানে রাষ্ট্রীয় বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আওয়ামী লীগের ক্যাডাররা ঝাঁপিয়ে পড়েছে, তখন কিন্তু আর কেউ বসে থাকে নাই, সকলেই রাস্তায় নেমে এসেছে। এই আন্দোলনটা এমনভাবে হয়েছে যে এটা হচ্ছে ডু অর ডাই এর মতো, হয় আমি মরবো না হলে একে সরাবো, এরকম একটা। এবং এক দফাটা না, আমি দেখেছি, আমি তো 2 তারিখ থেকে একেবারেই পথে ছিলাম, মানুষের স্বতঃস্ফূর্ত চিৎকার। এবং এখানে একটা মানুষও তার রাজনৈতিক পরিচয়, তার দলীয় পরিচয়, আদৌ দলীয় পরিচয় আছে কিনা এটাও কেউ কাউকে কিন্তু আমরা কেউ জিজ্ঞেস করছিলাম না, কেউ কাউকে বলছিলাম না যে আপনি কি আসলে অমুক দলের সাথে সংশ্লিষ্ট বা অমুক মতের মানুষ, একদমই না। আমরা সকলেই বাংলাদেশি। এই যে একটা একাত্মবোধের বিষয়, এটা আমার মনে হয় যে বাংলাদেশের 53 বছরে এভাবে হয়নি। মোহাম্মদ আবুল কালাম আজম মজুমদার, আপনার কাছে যদি জানতে চাই আরেকটা বিষয়, সেটা হচ্ছে নির্বাচন নিয়ে আমরা দেখতে পাচ্ছি দেশে বিদেশে, দেশের রাজনৈতিক দলগুলো এবং বিদেশের বিভিন্ন দাতা সংস্থা এবং বিভিন্ন দেশ থেকেও একটা চাপের কথা বলা হচ্ছে। সেক্ষেত্রে কি সরকার চাপ বোধ করছে কিনা? না, এটা চাপের কথা কোনো কিছু বলা হচ্ছে না। যেটা বলা হচ্ছে যে হ্যাঁ, তাদের আগ্রহের কথাটা বলা হচ্ছে। আমরা তো ধরেন আমরা একটা গ্লোবাল ভিলেজের মধ্যে বাস করি, আমরা একটা পুরো পৃথিবীরই তো একটা অংশ, আমাদের উন্নয়নের অংশীদার আছে, বাণিজ্যিক অংশীদার আছে, বিশ্বের নানা ফোরামে আমাদের অনেকের সাথে নানা ধরনের অংশীদারিত্ব আছে। তারা কিন্তু যারা আমাদের সত্যিকার অর্থে ওয়েলিশার বাংলাদেশে, তারা কিন্তু সবাই বাংলাদেশে একটা রাজনৈতিক স্থিতিশীলতা দেখতে চায়, একটা সুন্দর বাংলাদেশ দেখতে চায়। তো সেই আকাঙ্ক্ষা থেকে সবারই একটা কৌতূহল আছে যে বাংলাদেশে নির্বাচনটা কখন হবে। কারণ রাজনৈতিক স্থিতিশীলতার অন্যতম বড় শর্ত কিন্তু নির্বাচন। কারণ নির্বাচনটা হয়ে গেলে মানুষের মনে এই যেটুকু দ্বিধাদ্বন্দ্ব থাকে, কেউ যদি কারো থেকেও থাকে, সেটাও কেটে যাবে এবং মানুষ একটা বাংলাদেশটা আসলে কোন পথে এগোচ্ছে সে বিষয়ে একেবারে সুস্পষ্ট একটা ধারণা পাবে। তো সেই চিন্তা থেকে যারা আমাদের বিভিন্ন অংশীদার আছে, বাণিজ্যিক অংশীদার বলেন, উন্নয়ন অংশীদার বলেন, আরও অন্যান্য আরও যারা আছে, তারা সবাই তাদের আগ্রহের কথা জানাচ্ছে এবং এটাকে খুব স্বাভাবিক, এটা মানে এটাকে আমরা ইতিবাচকভাবেই দেখি। এটার মধ্যে কোনো চাপের কোনো বিষয় নাই। কারণ সবাই কিন্তু একটা জিনিস বলছে যে আমাদের যে সংস্কারের উদ্যোগ যেগুলো নেওয়া হয়েছে, এই উদ্যোগগুলোকে কিন্তু আমাদের বন্ধুপ্রতিম দেশগুলো কিন্তু সাপোর্ট জানাতে চায়। সবাই কিন্তু এসে বলেছে যে তাদের কোনো টেকনিক্যাল এক্সপার্টাইজ বা তাদের কোনো অভিজ্ঞতা দিয়ে যদি আমাদেরকে হেল্প করা যায়, তাহলে আমরা যেন, বাংলাদেশ সরকার যেন তাদের কাছে সেই সহযোগিতাটা চায়। সবার মধ্যে কিন্তু একটা সহযোগিতার মনোভাব আছে। কারণ একটা পৃথিবীর কোনো দেশই আসলে বন্ধুপ্রতিম কোনো দেশই চায় না যে আরেকটা দেশে কোনো অস্থিরতা তৈরি হোক। সো বাংলাদেশ একটা স্থিতিশীল এবং সমৃদ্ধ বাংলাদেশ যেই দেশগুলো চায়, তারা বাংলাদেশের নির্বাচন কবে হবে সেটা নিয়ে তাদের আগ্রহের কথা ব্যক্ত করতেই পারে। এটাকে ইতিবাচকভাবে দেখি, সরকার সবসময় ইতিবাচকভাবে দেখে, এটাকে কোনোভাবেই চাপ হিসাবে মনে করে না। আপনি কি যদি বলতেন যে বর্তমান যেই 5 মাস আগে সরকার যেভাবে শুরু করেছিল, 5 মাস পরে এখন সরকারের যে অবস্থা, অন্তর্বর্তী সরকারের অবস্থা, সেই আলোকে আসলে সরকারের কি করা উচিত নির্বাচন নিয়ে, নির্বাচন সংস্কার সবকিছু মিলিয়ে? দেখুন, সরকারের উপরে নানান ধরনের চাপ আছে। কেউ কেউ বলছে সকল সংস্কার শেষ করে নির্বাচন হতে হবে, কেউ কেউ বলছে সকল বিচার শেষ করে নির্বাচন হতে হবে, আবার কেউ কেউ বলছে আগে নির্বাচন হবে তারপরে সংস্কার। সো একটা চাপ আছে সরকারের ওপরে। একটা কথা সরকারকে মাথায় রাখতে হবে, নির্বাচন এবং সংস্কার কেউ কিন্তু কারো প্রতিদ্বন্দ্বী না, দুটো একসঙ্গে চলতে পারে। 1, 2 হচ্ছে নির্বাচন, সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। সো সংস্কার কিন্তু হতে থাকবে, চলতে থাকবে। এবং যেটা চিফ অ্যাডভাইজার বলেছে যে যেই জায়গাগুলোতে সকল দল একমত হবে সেই সংস্কারগুলো আমরা করব। সেই সঙ্গে আরেকটা বিষয় অ্যাড করা, মানে আমাদের মহাসচিব যেটা অ্যাড করেছেন যে প্রশাসন, পুলিশ, বিচার বিভাগ, নির্বাচন কমিশন, এই কটা জায়গা মোটা দাগে ঠিক করে একটা নির্বাচন যত দ্রুত সম্ভব দিয়ে দেওয়া উচিত। বাংলাদেশের অর্থনীতির অবস্থা কিন্তু ভালো না। হাসিনা সরকারের সময় আমরা ক্রমাগতভাবে বলে গেছি এবং সেই সরকারের পুরো বার্ডেন এই সরকারের উপর এসছে। অন দ্য টপ অফ দ্যাট, এক ধরনের অস্থিরতার মধ্যে দিয়ে যেহেতু বাংলাদেশ যাচ্ছে, অর্থাৎ নর্মালসির মধ্যে যেহেতু আমরা এখনো ঢুকতে পারি নাই, সো বাংলাদেশে দেশীয় এবং বিদেশি বিনিয়োগ অনেকটাই স্থবির হয়ে আছে। বাংলাদেশে একটা স্ট্যাগফ্লেশনের কথা বলা হচ্ছে, যে ইনফ্লেশন হচ্ছে ঠিকই কিন্তু সেই সাথে কর্মসংস্থান সেইভাবে বাড়ছে না এবং সুদের হার বাড়িয়েও ইনফ্লেশনটাকে করা যাচ্ছে না, ভ্যাট বাড়াতে হয়েছে। এখানে সরকারের একটা সমালোচনা করতেই হয়, তারা 12,000 কোটি টাকা ভ্যাট থেকে নেবে, পরোক্ষ কর থেকে তুলে 7,000 কোটি টাকা কেন মহার্ঘ ভাতা দিতে হচ্ছে এই সময় সরকারকে? এই সরকার তো ভোট কারচুপি করবার কোনো প্ল্যান নাই, কারণ এই সরকার তো আসলে নির্বাচনে দাঁড়াবে না।
সো এই সরকারের তো আমলা হাতে রাখতে হবে, পুলিশ হাতে রাখতে হবে, রাষ্ট্রীয় বাহিনী হাতে রাখতে হবে, এটা তো হওয়ার কথা ছিল না। তো কেন 7,000 কোটি টাকা এই দুর্দিনে মহার্ঘ ভাতা দিতে হচ্ছে কেন? সো এই সরকারের আসলে রোড ম্যাপটা নিজের সাথে নিজের ক্লিয়ার থাকা উচিত যে এতদিনের মধ্যে আমি নির্বাচন করব। প্রধান নির্বাচন কমিশন বলছে এন্ড অফ দিস ইয়ার অর আর্লি নেক্সট ইয়ার, হোয়াট এভার বি দ্য কেস। এটি কিভাবে সুষ্ঠুভাবে করা যায়, নির্বাচন কমিশনকে কি করে আরো শক্তিশালী করা যায়, প্রশাসনকে কি করে নিরপেক্ষ রাখা যায়, এবং ভোটের সময় বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনোভাবেই এমন অবস্থা না হয় যেটি ভোটারের মধ্যে আতঙ্ক তৈরি করবে, এগুলো এনশিওর করার কাজ কিন্তু এখন থেকে শুরু করা উচিত। বিকজ আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের একটা প্রতিশ্রুতি হচ্ছে ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন তারা উপহার দিতে চায়, এবং আমরাও কিন্তু সেটা বিশ্বাস করতে চাই। আবার একই সঙ্গে আমরা কিন্তু বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যানের যে বক্তব্য সেখান থেকে শুনতে পাচ্ছি, তিনি বলছেন ইতিহাসের সবচেয়ে কঠিন নির্বাচন কিন্তু আগামী নির্বাচন হতে যাচ্ছে। সো নানান রকম চ্যালেঞ্জ আছে সরকারের, সেগুলো মোকাবেলা করাটা আমি মনে করি যে তার প্রায়োরিটি বেসিসে ঠিক করে নিয়ে কাজ শুরু করা উচিত। 10 সেকেন্ডে যদি আবুল কালাম মজুমদার আপনি বলেন যে যে মহার্ঘ ভাতা দেওয়ার কথা বললো, এটা আসলে আইন শৃঙ্খলা বাহিনী বা প্রশাসনকে তুষ্ট করার যে কোনো সরকার, রাজনৈতিক সরকার অন্য সরকার আসলে এটা করে কেন, বা আপনারা বা কেন এই উদ্যোগ নিচ্ছেন? নিশ্চয়ই এটার বাস্তবসম্মত কোনো কারণ আছে, সেজন্যই সরকার এই উদ্যোগ নিয়েছেন। ইনফ্লেশনের যে কথা আমরা বারবার বলি, এই ইনফ্লেশনে তো সবাই ক্ষতিগ্রস্ত, যারা সরকারি চাকরি করে তারাও ক্ষতিগ্রস্ত। দুর্নীতি বন্ধ হওয়ার চেষ্টা করছি আমরা সরকার থেকে। সাধারণ মানুষও তো কষ্টের, সাধারণ মানুষের জন্য তো সরকার কাজ করছে। থ্যাংক ইউ দুজনকেই ধন্যবাদ। আজকে RRM ইনসাইট স্টিল ইনসাইড পলিটিক্সে শেষ করছি এখানেই। আমরা এই আলোচনায় মূলত খোঁজার চেষ্টা করেছিলাম যে রাজনৈতিক ঐক্যমত সংস্কার প্রতিবেদনের আলোকে নির্বাচন কী রকম হতে পারে। দুজন অতিথি তাদের মতামত দিয়েছেন। আশা করি আগামীকাল আবারও নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব।